আজ আমার স্বামীর গায়ে হলুদ। ওর গায়ে প্রথম হলুদ আমিই দিলাম। কটা নারী এত সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসে বলুন তো? ছলছল দুটি নয়ন নিয়ে নয়না তার স্বামীর রবির কপালে হলুদ দিল। রবির চোখ দুটো শুষ্ক নয়। প্রচুর বৃষ্টির পরে মাটি যেমন ভিজে থাকে, ঠিক তেমন হয়ে আছে রবির দুটো চোখ। রবিকে ফুলশয্যা ঘরে ঢুকিয়ে দিয়ে আমি বেডরুমে এলাম। কি বিশাল শূন্য লাগছে ঘরটাকে। এত আসবাবপত্রের মাঝেও ঘরটা শূন্য, ফাঁকা। এই 8 বছরের মধ্যে আজকেই প্রথম আমি রবিকে ছাড়া ঘুমোবো। ঘুম কি আসবে আজ? বা কোনো কালেও কি ঘুম আসবে এই দু চোখে? শূন্য বিছানায় হাত রেখে দেখছি এইখানে মানুষটা শুয়ে থাকতো। 8 বছরের কত খুনসুটি, কত স্মৃতি আর কত ভালোবাসা সব এই ঘরটার সাথে জড়িয়ে রয়েছে। মনে পড়ছে আমার ফুলশয্যার রাতের কথা, কত লাজুক লাজুক সেই অনুভূতি। চোখ তুলে রবির দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। আর রবিও হুট করে সেদিন লাজুক হয়ে গিয়েছিল। দুজনই আসামির মতো মাথা নিচু করে বসেছিলাম। সেই দিনটার স্মৃতি আজ চোখ ভরা জল নিয়ে ভাবছি। মনে পড়ছে আমাদের টুইন বেবির গল্প। মনে পড়ছে বেবিদের নাম রাখা নিয়ে আমাদের সেই টক মিষ্টি ঝগড়ার কথা। আজ সব স্মৃতি হয়ে গেছে, শুধুই স্মৃতি। হে ভগবান, এত কিছু সহ্য করার ক্ষমতা কেন দিচ্ছ? সব সহ্য ক্ষমতা তুলে নাও। কি লাভ এত কিছু সহ্য করে এই বেঁচে থেকে? একজন অক্ষম নারী তার স্বামীকে অন্য এক নারীর সাথে ফুলশয্যার ঘরে ঢুকিয়ে দিয়ে কতটা নির্লজ্জের মতন বেঁচে রয়েছে। এই লজ্জা, এই অপমান নিয়ে আমি এখনও নির্লজ্জের মতো শ্বাস নিচ্ছি। আমি বন্ধ্যা। আমার এই অক্ষমতা ঢাকবার মতো পৃথিবীতে এমন কোনো গোপন স্থান আছে কি? নেই, কোথাও নেই। 8 বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি। একটা বেবি দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা সরাসরি রবিকে বলেন, কার না কার পাপের ফল অনাথ আশ্রমে রেখে আসে। বৈধ সন্তান হলে ঠিকই কোনো না কোনো আত্মীয় ওই বাচ্চার দায়িত্ব নিত। আর ওই সব পাপ আমি আমার সংসারে রাখবো না। বউয়ের বাচ্চা হচ্ছে না, এইটা তার অক্ষমতা। তাই তাকে বল তোর দ্বিতীয় বিয়েতে সে যেন সম্মতি দেয়। আমি আর রবি দুজনই মার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। কথাগুলো শুনছি আর আঁচল দিয়ে চোখ মুছছি। রবি সংসারের কোনো ব্যাপারে কথা বলে না, কিন্তু একটা দত্তক বেবি আমি ওর কাছে আবদার করেছিলাম। কিন্তু এই বাড়িতে শাশুড়ি মায়ের বিনা হুকুমে কিছুই হয় না। তাই একটা দত্তক বেবি চাই। সেই দরখাস্ত নিজের মায়ের কাছে গিয়েই এত কথা শুনতে হলো রবিকে। অনেকক্ষণ চুপ থাকার পর রবি বলল, মা, দত্তক বাচ্চা বাড়িতে উঠতে দেবেন না ঠিক আছে, তাই বলে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে? এটা কেমন কথা? এইটা কেমন কথা বলছিস তুই রবি? তুই আমার একটাই ছেলে, আর সে যদি নিঃসন্তান হয় তাহলে বংশ তো এখানেই শেষ। 8 বছর অপেক্ষা করেছি, আর নয়। এবার আমি নাতির মুখ দেখতে চাই। মা, একটু বোঝার চেষ্টা করো।
এই যুগে মানুষ দ্বিতীয় বিয়েটাকে ভালো চোখে দেখে না। আর নয়নার কি হবে? মানুষের ভালো দেখা দেখি দিয়ে তো আর আমার চলবে না। আর নয়না তোর দ্বিতীয় বিয়ের পর যদি এ বাড়িতে থাকতে চায় তাহলে থাকবে, আর যদি তা না চায় তাহলে বাপের বাড়ি চলে যাবে। এটা কেমন কথা মা? এটা তার সাথে অন্যায় করা হবে। তোকে ন্যায় অন্যায় নিয়ে ভাবতে হবে না। তুই যদি বিয়ে না করিস তবে এই মুহূর্তে আমি আহার ত্যাগ করলাম। 2 দিন হলো মা জল পর্যন্ত স্পর্শ করেননি। বয়স্ক মানুষ, সুগার আছে, অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার আনা হয়েছিল, কিন্তু ডাক্তারকে উনি ঘরে ঢুকতে দেননি। সারা বাড়ি জুড়ে অশান্তি বিরাজ করছে। রবির মুখের দিকে তাকাতে পারছি না। কী যে বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। 2 দিন ধরে আমরা দুটো মানুষ 2 ধরনের লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারছি না। আমার লজ্জা আমি বন্ধা, আর রবির লজ্জা তার মা তাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য এত কঠোর একটা পণ করেছে সেইটা। আমি কিভাবে সব কিছু ম্যানেজ করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। আর রবিকেই বা আমার কি বলা উচিত? তবুও কিছু বলাটা জরুরি, কারণ নিজেকে অপরাধী রূপে আর দেখতে পারছি না। একটা সন্তান জন্ম দিতে পারছি না, বংশ রক্ষা করতে পারছি না, এই কষ্ট কি একাই ওদের? আমার কি কখনো কোনো কষ্ট হয় না? আমার হৃদয় কি ক্ষতবিক্ষত হয় না? মা হতে না পারার অক্ষমতার যন্ত্রণা বুকে চেপে রেখে বললাম, তুমি দ্বিতীয় বিয়ে করো রবি। কথাটা বলতে মুখে না আটকালেও বুকে যে আটকালো সেটা শ্বাস নিতে গিয়েই দেখতে পেলাম। রবির আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নয়না, একবার ভেবে দেখো। রবি, মা অসুস্থ হয়ে পড়েছে। এভাবে আর 2 দিন চললে উনি আর বাঁচবেন না। আর আমি কারো মৃত্যুর দায়ভার নিতে পারবো না। কিন্তু আমি কিভাবে আরেকটা বিয়ে করতে পারি বলো? পারবে, অনেকেই পারে। অনেকের কথা জানি না, কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া অন্য কোনো নারীর কথা ভাবতেও পারি না। আমি এসব শুনতে চাই না রবি। একটা অশান্তি নেভাতে গিয়ে আমি চিরকালের মতন বাড়িতে অশান্তি আনতে পারি না। কি করবে তাহলে? যাও, তোমার মাকে সুস্থ করো। আমি কি করব নয়না, তুমি বলে দাও। কথাটা বলেই রবি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কী সান্ত্বনা দেব আমি তাকে? আর নিজেকেই বা কি বলে বোঝাবো? তবুও আমার কিচ্ছু করার নেই। আমার সামনে এই একটাই পথ হলো আমি নিরুপায়। আমি শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বললাম, মা, রবি বিয়ে করতে রাজি হয়েছে, আর আমিও রাজি। আপনি প্লিজ এখন কিছু খেয়ে নিন। বাচ্চা ভোলাতে এসেছো? রবি এসে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলে তবেই আমি খাবো। এখন তুমি যাও, আর অকারণে আমার ঘরে আসবে না। আমি হতাশ হয়ে ফিরে এলাম। ছলছল জল নিয়ে রবির দিকে তাকিয়ে বললাম, প্লিজ একবার রাজি হয়ে যাও। রবি অসহায়ের মতো আমার দিকে চেয়ে আছে। শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা সত্যিই খুব খারাপ, কারণ উনি খাবার সহ ওষুধ খাওয়াও ছেড়ে দিয়েছেন। আজ যদি ওনার নিজের মেয়ে থাকতো আমার পজিশনে, তাহলে কি উনি এমনটা করতে পারতেন? আমি রবির পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। রবি আমাকে টেনে দাঁড় করিয়ে বলল, হেই পাগলি, নিজের কথা ভেবেছো একটিবার?
যে নারী সন্তান জন্মদানে ক্ষমতা রাখে না, তার বোধ হয় নিজের কথা ভাবা উচিত নয় রবি। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ভেবেছি তো। আমি জানি তুমি সারাটা জীবন আমাকেই ভালোবাসবে, আর তোমার সন্তানকে বুকে নিয়েই আমি মাতৃসুখ অনুভব করব। আমার কথা শুনে রবি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি জানি রবি, তুমি সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না। আমি এই পরিবারের ছাই ফেলা ভাঙা ঝুড়ি হয়ে থাকব। অবশেষে রবির দুঃসম্পর্কের এক আত্মীয়র ভূমিকে বিয়েতে রাজি হলো রবি। এইসব নানান ভাবনায় আমার রাত শেষ হলো। ভোর হয়ে গেছে। ছাদে গেলাম প্রকৃতির সাথে আলিঙ্গন করতে, কিন্তু আকাশ বাতাস প্রকৃতি সব কিছুকেই ধূসর মনে হলো, তাই চলে আসলাম। টিফিন তৈরি করলাম। এতটা বছর ধরে এই সংসারের সব কাজ আমিই করেছি, অথচ আজ নিজেকে বাড়ির ঝি মনে হচ্ছে। কি আজব মানুষের অনুভূতি, তাই না? স্বামী থাকলে কাজ করাকে সংসার করা বলে মনে হয়, আর স্বামী বিহীন কাজ করাকে দাসী বানিয়ে দেয়। অথচ ওই সংসারটার জন্যই আমি উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো চাকরি করিনি, আর আজ সেই সংসারেই আমি গ্র্যাজুয়েট দাসী। আমি টেবিলে খাবার তৈরি করতেই নতুন বউ ঘর থেকে বাহিরে এলো। ভূমির চোখে মুখে লাজুক লাজুক খুশি ছড়িয়ে আছে। সেটাই তো স্বাভাবিক, কারণ ফুলশয্যার রাত এক নারীর জীবনে শত জনমের শ্রেষ্ঠ রাত। একটা রাত একই বাড়িতে দুটো নারীর দুইভাবে পোহালো। আমি রবির জন্য অপেক্ষা করছি, সে কখন বাহিরে আসবে। সারাটা রাত ওকে দেখিনি। সারা রাত কি অনেক দীর্ঘ সময়। আমার কাছে তো এখন এক যুগ মনে হয়েছে। রবি আধা ঘন্টা পরে বেরিয়ে আসলো। আমার চোখের সাথে সে চোখ মেলাতে পারছে না, কিন্তু আমি অপলক ওর দিকে তাকিয়ে আছি। আমি ওকে খাবার বেড়ে দিতে যেতেই ভূমি আমার হাত থেকে খাবারের প্লেট নিয়ে বলল, আমি দিচ্ছি। আমি ওখান থেকে সরে আসতেই রবি বলল, নয়না, খাবার বেড়ে দাও। রবির কথা শুনে আমার চোখে জল চলে এলো। মরার চোখে যে কি হয়েছে, কারণে অকারণেই শ্রাবণ বয়। আমি মাথা নিচু করে রবিকে খাবার বেড়ে দিচ্ছি। হঠাৎ টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু রবির হাতে পড়তেই রবি চমকে উঠে আমার দিকে তাকালো। আমি চোখ মুছে ঘরে চলে গেলাম। কী করে আমার রাত দিন কাটবে রবি? কিভাবে আমি বেঁচে থাকবো তোমাকে ছাড়া? এত বড় জীবনটা যে কবে শেষ হবে? রবি টিফিন না করেই আমার ঘরে এলো। আমি নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বললাম, উঠে এলে কেন? যাও, টিফিন করে নাও। রবি কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আমার মনে পড়ে গেল আমার বিয়ের পরের দিনের কথা। রবি টিফিনের প্লেট ঘরে এনে বলেছিল, এই যে দেখো টিফিনের প্লেট। কি ভাবছো তোমার জন্য এনেছি? এখন তুমি আমাকে খাইয়ে দেবে। নতুন বিয়ে হয়েছে, কি লজ্জার কথা। তবুও সেদিন রবি জোর করে আমাকে খাইয়ে দিতে বাধ্য করেছিল। এছাড়াও এই 8 বছরে অসংখ্যবার আমি তাকে খাইয়ে দিয়েছি। আমাদের মধ্যে সব ছিল, ভালোবাসা, মায়া, শ্রদ্ধা, বিশ্বাস। শুধু একটা সন্তানই ছিল না। একটা শূন্যতা এতগুলো পূর্ণতাকে ভুল প্রমাণ করে দিয়েছে। এত এত স্মৃতি আমি কোথায় লুকিয়ে রাখবো ভগবান? কোথায় বা নিজেকে লুকোবো?
রাতে যে একটুও ঘুমাওনি সেটা তোমার চোখ বলে দিচ্ছে নয়না। তুমিও তো ঘুমোওনি, তাই না? আমার কথা শুনে রবি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই কথাটা বোধহয় আমার বলা উচিত হয়নি। নিজে তো কষ্ট পাচ্ছি, আর সারাটা জীবন এই কষ্ট বয়ে বেড়াবো, তাই বলে মানুষটাকেও কষ্ট দেব না, এটা অনাচার হবে। মানুষটার চোখ দুটো জলে ভরে গেছে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, আজকেও কি তোমাকে আমাকেই খাইয়ে দিতে হবে? আমার কথা শুনে রবি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমিও আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না। রবির বুকে মুখ গুজে আর্তনাদ করে কাঁদলাম। জানি এরপর হয়তো আর কখনোই ওর বুকে মুখ গোজার এবং কাঁদার ভাগ্য আমার হবে না। স্বামীর ভাগ দিইনি আমি। আমার স্বামী পুরোটাই অন্যের হয়ে গেছে। বিয়ের 2 মাস পর রবির নতুন বউ কনসিভ করলো। সারা বাড়িতে খুশির হাওয়া বইছে। রবির মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে 8 বছর ধরে এই খুশিটাকে সে আড়ালে লুকিয়ে রেখেছিল। আমি সেই অভাগিনী বলেই এত বছর এই খুশিটাকে বাহিরে আনতে পারিনি। হয়তো সে অনেক কষ্টও চেপে রেখেছিল, যা আমাকে কখনো দেখতে পেতেও দেয়নি। আজকাল সবাই নতুন বউকে নিয়ে ভীষণ ব্যস্ত। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটিও একটু একটু করে বদলে গেল। রবিও নিজের গর্ভবতী বউয়ের যত্নে ত্রুটি রাখে না। সময় মতো খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সব কিছুর সে খেয়াল রাখে। আমার কথা ভাবার মতন কেউ নেই এ বাড়িতে। আমি কি খেলাম কি খেলাম না তার খোঁজও কেউ রাখে না। বরং ভূমির যত্নে ত্রুটি হলে রবির কাছে আমাকে জবাবদিহি করতে হয়। শাশুড়ি মা ভূমির ঘরে আমাকে যেতেই দেন না। আমি যদি ভূমির গর্ভের বেবির কোনো ক্ষতি করে দিই সেই কথা ভেবে। যার ভেতরের মা হবার এত আকাঙ্ক্ষা, সে কি করে পারবে কোনো অনাগত শিশুর ক্ষতি করতে? সতীনরা বোধহয় এমন নিম্ন শ্রেণীর কাজ করতেই পারে। আমি এবাড়ির চিরদিনের ঝি হয়ে থেকে গেলাম। দিন রাত পরিবারের সবার খেয়াল রাখাটা বোধহয় ঝিয়ের কাজ নয়। কিন্তু স্বামীবিহীন এই সংসারে আমার অবস্থান কোথায় সেটা কি কেউ আমাকে বলতে পারবে? আমার বাবা বহুবার এসেছে আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি। কিছু না হোক রোজ তো রবিকে দেখতে পাই, এটুকুই বা কম কিসের? কিন্তু এ বাড়ির কেউ এইটুকু আমাকে দিতে চায় না। রবির ছেলে অবিকল রবির মতো দেখতে হয়েছে। আমার স্বামীর সন্তান, অথচ ওই সন্তানের মা আমি নই। এমনকি ওই বাচ্চাটাকে আমার কোলে নেওয়ারও কোনো অধিকার নেই। আমি বন্ধা, তাই কল্যাণ অকল্যাণ বলেও তো কিছু কথা থাকে, তাই না? আজকাল সেই কল্যাণ অকল্যাণ রবিও মানে। সেটা দেখে অবশ্য আমি অবাক হই না, কারণ নিজের সন্তানের প্রতি এমন দুর্বলতা প্রতিটা বাবারই থাকে। রোজ নিজের এই অবহেলিত রূপ দেখে দেখেও আমি মাটি কামড়ে এ বাড়িতেই পড়ে আছি। কিন্তু বাচ্চাটার অসুখ করলে ভূমি বলে আমার মতো বাঁজা নারীর দৃষ্টি লেগে নাকি বাচ্চাটা অসুস্থ। ভগবান, আর কত লাঞ্ছনা যে আমার কপালে লিখে রেখেছ তুমি। নিজের স্বামীকে ভালোবাসার দায়ে এর চেয়ে যদি আমার ফাঁসি হতো তবুও হয়তো সম্মান নিয়ে মরতে পারতাম। আর এই ধরনের কথা রবিও বিশ্বাস করতে শুরু করেছে। একদিন রবি আমার ঘরে এসে বলল, নয়না, আমি একটা বাড়ি দেখেছি, তুমি গোছগাছ করে নাও, এখন থেকে তুমি ওখানেই থাকবে। কেন রবি? রোজ অফিস থেকে ফিরে একই রকমের অশান্তি আর ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। কথাটা বলেই রবি চলে যাচ্ছিল। আজকাল রবি আমার ঘরে আসা ভুলেই গেছে। আমি ওকে পেছন থেকে ডেকে বললাম, সেই নতুন বাড়িতে মাঝে মাঝে তুমি যাবে তো? সে একটা
দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাব, তোমার খরচা দিতে তো যেতেই হবে। 1 বছর ধরে আমি এই একটা নতুন বাড়িতে একা একাই থাকি। একটা পথশিশুকে নিজের কাছে রেখেছি। ওর নাম দিয়েছি আঁখি। 5 বছরের আঁখি রাস্তায় ভিক্ষে করত। একদিন ওর সাথে আমার দেখা হয় রাস্তায়। ভিক্ষা চাইছিল। সে জানেই না তার বাবা মাকে, এমনকি ওর নিজের নামটাও ছিল না। কত বছর ধরে সে পথে পথে ভিক্ষা করত সেটাও সে জানতো না। আমি এক বেসরকারি স্কুলের শিক্ষকতা করছি। আঁখিকেও স্কুলে ভর্তি করেছি। আঁখি আমাকে মা বলে ডাকে। রবি মাসে 2-1 বার আসে, কিন্তু 10-15 মিনিটের বেশি থাকে না। আমি আর রবির থেকে কোনো টাকা নিই না। আমাদের মা মেয়ের সংসারে আমার অল্প রোজগারে বেশ চলে যায়। রবির টাকার দরকার আমার কোনো কালেও ছিল না। চেয়েছিলাম রবিকে। সেই রবি আমাকে ভুলে যায়নি। বাস্তবতা রবির মন থেকে নয়নাকে মুছে দিয়েছে। আর বাস্তবতাই হয়তো একজন বন্ধ্যা নারীকে আঁখির মা বানিয়ে দিয়েছে।